আচ্ছা, এরপর আমরা চলে যাবো আজকে নতুন পড়া। আয়া সিরুন ফিল মাতবাখি, লা হুয়া ফিল, কোথায় ছিল? ফিল হাম্মামি। লা হুয়া ফিল হাম্মামি, সে ছিল হচ্ছে গোসলখানায়। মান ফিল গুরফাতি, কামরায় কে ছিল? মুহাম্মাদুন ফিল গুরফাতি, কে গুরফাতে ছিল? মুহাম্মদ না? জি। মান ফিল গুরফাতি, কামরাতে কে? মুহাম্মাদুন ফিল গুরফাতি, কামরাতে কে ছিল? হুম। মুহাম্মদ। ওমান ফিল হাম্মামি, গোসলখানায় কে ছিল? ইয়াসিরুন ফিল হাম্মামি, হ্যাঁ ইয়াসির ছিল গোসলখানায়। মাযা আলাল মাকতাবি, টেবিলের উপরে কি ছিল? কি ছিল? হুম, সারিরি। ও আচ্ছা। টেবিলের উপরে ছিল, কি ছিল? কিতাব। আল কিতাবু আলাল মাকতাবি, আল কিতাবু আলাল মাকতাবি। মাযা আলাস সারিরি, খাটের উপরে কি ছিল? মাঠে খাটের উপরে কি ছিল না কি? খাটের উপরে কি? উত্তর হলো খাটের উপরে আস-সাআতু আলাস সারিরি। তাহলে 6 নম্বর আবারও বলছি, আমিনাতু ফিল গুরফাতি, আমিনা কি কামরায় ছিল? লা হিয়া ফিল মাতবাখি, লা হিয়া ফিল মাতবাখি, না সে ছিল রান্নাঘরে। আয়াসিরুন ফিল মাতবাখি, ইয়াসির কি রান্নাঘরে ছিল? লা হুয়া ফিল হাম্মামি, হুয়া ফিল হাম্মামি। মান ফিল গুরফাতি, কামরাতে কে ছিল? মুহাম্মাদুন ফিল গুরফাতি, মুহাম্মদ ছিল কামরাতে। ওমান ফিল হাম্মামি, গোসলখানায় কে ছিল? হ্যাঁ, ইয়াসিরুন ফিল হাম্মামি, গোসলখানায় ইয়াসির ছিল, ইয়াসির ছিল গোসলখানায়। মাজা আলাল মাকতাবি, টেবিলের উপরে, মাজা আলাল মাকতাবি, টেবিলের উপরে কি ছিল? আল কিতাবু আলাল মাকতাবি, টেবিলের উপরে। অথবা আপনি দুই রকম বলতে পারেন, আলাল মাকতাবি কিতাবুন, তো এটা কেমন হয়ে যায় আর কি। তাহলে মাজা আলা সারিরি, খাটের উপরে কি ছিল? আস-সাআতু আলা সারির। এরপরে ইকরা, পড়ো, ওয়াকতুব, এবং লিখো। মা মানে কি করা? মেনটেন করা। মা মানে এখানে মেনটেন করে, মানে কি ঠিক রেখে। জপ্তি মানে কি? জপ্তি মানে ঠিক রেখে, কি ঠিক রাখে? মার জপ্তি মানে কি? ঠিক রেখে, ঠিক রাখার সঙ্গে। শাব্দিক অর্থে কি হয়? ঠিক রাখার সঙ্গে। আওয়াখিরিল কালিমাতি, সব শেষ শব্দগুলো, শব্দগুলোর শেষ অক্ষরে বা শব্দগুলোর শেষে, শেষে হরকত ঠিক রেখে পড়ো এবং লেখো। ব্যাপারটা বুঝেছেন? ইকরা মানে পড়ো, অক্তুব মানে লেখো, মা জপ্তি আওয়াখিরি মানে শেষ অক্ষরে ঠিক রেখে। শেষ অক্ষর ঠিক রেখে মানে কি? শেষ অক্ষরে ঠিক হরকত দিয়ে বা এরাব দিয়ে। কোথায়? কালিমাতি, শব্দগুলোর শেষ অক্ষরে হরকত ঠিক রেখে পড়ো এবং লেখো। এখন আমরা তো জানি আল থাকলে শব্দের শেষে কয়টা পেশ হবে? একটা। 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 তাহলে এখানে হবে আল মাদ্রাসাতু, এখানে কি হবে? আল মাদ্রাসাতু। আর এখানে ফিল মাদ্রাসাতি, কারণ কি? ফি একটা প্রিপজিশন, হরফে জার, এটা কি করে? নাউনের শেষে জের দেয়। তাহলে ফিল মাদ্রাসাতি। এখানে কি হবে? ফিল বাইতি। এখানে কি হবে? আল বাইতু। এখানে আল গুরফাতু। এখানে আল হাম্মামু। যে কোনো ইন্ডিভিজুয়াল নাউনের শেষে কি হয়? পেশ। একটা পেশ। অর্থাৎ যে কোনো ইন্ডিভিজুয়াল নাউন যদি শব্দের শুরুতে থাকে, মানে ইন্ডিভিজুয়াল মানে তো আলাদা, শুরুতে বলে না, যে কোনো ইন্ডিভিজুয়াল নাউনেই শব্দের শেষে আলিফ লাম থাকলে একটা পেশ, আলিফ লাম না থাকলে দুইটা পেশ। অর্থাৎ এক কথা আমরা বলতে পারি যে যদি তার পূর্বে কোনো আমেল না আসে। আমেল কোনগুলো? এই যে হরফে জার, এটা একটা আমেল, ঠিক না?
যে ফি এটা আমিল, এটা কি করে তার শেষে জের দেয়। এখানে ফি তার শেষে জের দিয়েছে, এখানে ফিল হাম্মামি জের দিয়েছে, ফিল মাতবাখি জের দিয়েছে, আল মাকতাবু পেশ একটা পেশ, ঠিক না? আলাল মাকতাবি জের দিয়েছে, আলাল কুরসি জের দিয়েছে, আস সারিরু যেখানে আগে কিছু নাই ওই জন্য পেশ হবে, আলাল কিতাবি তাহলে কি এখানেও জের হয়েছে, ফিল মসজিদি জের হয়েছে। সবাই বুঝেছেন তো? জি। অর্থাৎ দুইটা নিয়ম, একটা হচ্ছে বাক্যের শুরুর নাউনটা পেশ বিশিষ্ট হবে। কি বললাম? বাক্যের শুরুতে যদি কোনো নাউন থাকে তাহলে সেটা কি হবে? আলিফ লাম বিশিষ্ট হলে একটা পেশ, আলিফ লাম না হলে দুইটা পেশ। আর বাক্যের যদি কোনো শব্দটা ইন্ডিভিজুয়ালি থাকে কোথাও, আগে পিছে কিছু নাই, সেই ক্ষেত্রেও আলিফ লাম থাকলে একটা পেশ, আলিফ লাম না থাকলে দুইটা পেশ। আর যদি তার পূর্বে যদি হরফে জার আসে, মানে প্রিপোজিশন আসে, তাহলে তার শেষে আলিফ লাম থাকলে একটা জের, আলিফ লাম না থাকলে দুইটা জের। তাহলে এ পর্যন্ত থাকবে নাকি? জি। তা আগামীকাল ইনশাল্লাহ আমরা আপনাদের থেকে এই পড়া নিব ভালোভাবে। মনে থাকবে? ইনশাআল্লাহ। জি। পড়াটা কিন্তু মেলা কঠিন না, কিন্তু আপনারা একটু মনোযোগ দিলে এই পড়াগুলো